প্রিয় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সেশন 2016-17 শিক্ষার্থীরা, রোজার ঈদের পরপরই তোমাদের ক্লাস শুরু হয়েছে। তো আমি তোমাদেরকে যে কোর্সগুলো পড়াই হলো প্রথমে নন্দনতত্ত্ব, তারপর মার্কসিস্ট ফিলোসফি, এই দুটি কোর্স আমি তোমাদেরকে পড়াই। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ইলোরা সুমি, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, বৈশ্বিক মহামারীর কারণে আমরা নতুন বছরে আমরা ফাইনাল ইয়ারে উঠে গিয়েছি, ফাইনাল পরীক্ষা দিয়েছি, ফাইনাল থার্ড ইয়ারে ফাইনাল দিয়েছি, নতুন বছরে উঠেছি, কিন্তু এখনও আমরা ক্লাসরুমে যেতে পারিনি। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ক্লাসরুমে ফিরে যাব, আমাদের ক্লাস আমরা করব। এর আগ পর্যন্ত যতদিন না কলেজ খুলে দিচ্ছে ততদিন আমরা অনলাইনে ক্লাস করব। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে কোর্সটি আজ পড়াবো সেটা হলো মার্কসিস্ট ফিলোসফি, কোর্স নাম্বার 24-17-03। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদেরকে যে আমি নন্দনতত্ত্ব মানে যে ক্লাসটি আরেকটা কোর্স নিই, সেই কোর্সটাতে আমি তোমাদেরকে আগে 2টি কি 3টি ক্লাস নিয়েছি। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। মার্কসীয় দর্শন সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমাদেরকে আসলে মার্ক্সবাদের যে তত্ত্ব বা মার্কসিজম মানে মার্কসীয় দর্শন সম্পর্কে যে বিষয়গুলো এসেছে, এই কোর্সটিতে আমরা সেই বিষয়গুলোই আলোচনা করব। এই কোর্সটিকে আমরা 2টি ভাগে ভাগ করেছি, প্রথমত গ্রুপ এ এবং গ্রুপ বি। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি এবং আরেকজন তোমাদের ম্যাডাম, তিনিও মার্কসীয় দর্শন ক্লাসটি নেবেন। আমি তোমাদেরকে তোমাদের এই মার্কসীয় দর্শন 2টি ভাগে বিভক্ত, গ্রুপ এ এবং গ্রুপ বি। তো আমি একটু সিলেবাস সম্পর্কে তোমাদেরকে, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, সিলেবাস সম্পর্কে আমি একটু বলছি, তোমরা একটু দেখে নাও। শিক্ষার্থীরা, গ্রুপ এ তে প্রথমে আছে মার্কসিস্ট ভিউ অফ দ্য অরিজিন অ্যান্ড নেচার অফ ফিলোসফি। তারপরে আছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, যেটা তোমার মেইন ফিচার্স অ্যান্ড বেসিক লস অফ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। তারপরে আমরা পড়ব মার্কসিস্ট এপিস্টেমোলজি। এরপর শিক্ষার্থীরা, আমাদের আরেকটা আছে যে ডায়ালেকটিক্যাল লজিক। এই যে তোমাদেরকে আমি গ্রুপ এর আরেকটা জিনিস আমি এখানে লিখে দিচ্ছি, ডায়ালেকটিক্যাল লজিক। আমরা এই বিষয়গুলো গ্রুপ এতে পড়ব। শিক্ষার্থীরা দেখো, আমরা গ্রুপ এ দেখলাম, এখন আমরা গ্রুপ বি তে কি কি পড়ব? মার্কসিস্ট ম্যাটেরিয়ালিজম, ক্লাস কনসেপ্ট, ইকোনমিক ফিলোসফি, তারপর ফিলোসফিক্যাল অ্যানথ্রোপোলজি। শিক্ষার্থীরা, আমরা আমাদের সিলেবাস সম্পর্কে মোটামুটি জানলাম। তোমরা সিলেবাস নেটে পেয়ে যাবে, আর যদি নেটে তোমরা যদি ঢাকায় থাকো, ডিপার্টমেন্ট থেকেও তোমরা সংগ্রহ করতে পারবে। আর আশা করি তোমাদের তো 4 বছরের সিলেবাস একবারই দেওয়া হয়েছে, তোমাদের কাছে আশা করি সিলেবাসটি আছে। এখন শিক্ষার্থীরা আসি, আমরা নতুন একটা কোর্স পড়বো বা নতুন একটা সাবজেক্ট আমাদের, তো আমাদেরকে তো প্রথমে বই কালেক্ট করতে হবে। তো শিক্ষার্থীরা, যেটা মার্কসীয় দর্শনের হলো তোমার যে টেক্সটটা সবসময় করা হয়, মার্কসিস্ট ফিলোসফি, আফানাসেভের বইটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে মোটামুটি সবকিছু আমরা কালেক্ট করতে পারি। তো শিক্ষার্থীরা, যেহেতু আমরা বাংলা মিডিয়ামে পড়ছি, আমাদের কিছু বাংলা বইও দরকার, কিছু রেফারেন্স বই না হলে আমরা ইংরেজিটা পুরোপুরি বুঝবো না। তবে আমরা মেইন জিনিসগুলো অবশ্যই আমরা আফানাসেভের বই থেকে পড়বো, এবং আফানাসেভের বইটা তোমার অনুবাদও আছে, তোমরা খুঁজলে পাবে। আর যে বইটা আমি তোমাদেরকে, বাংলা কিছু বই তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদের সিলেবাসে আছে আমিনুল ইসলাম স্যারের বই সমকালীন পাশ্চাত্য দর্শন, এম মতিউর রহমান মার্কসীয় দর্শন, এবং হারুনুর রশিদ স্যারের মার্কসীয় দর্শন। তো শিক্ষার্থীরা, হারুনুর রশিদ স্যারের যে মার্কসীয় দর্শন, মূলত এই বইটা, এই যে তোমাদেরকে আমি দেখাই, এই বইটা আমি প্রত্যেক বছরই
তোমাদেরকে আমি সব ইয়ারে এই ছাত্রদেরকে এই বইটা বলি, এবং প্রচুর কপি আছে আমাদের সেমিনারে। তোমরা যদি চাও সেমিনার থেকে বই সংগ্রহ করতে, তোমরা সেমিনার থেকেও বইটা সংগ্রহ করতে পারবে, আর তোমরা কিনতেও পারবে। আর সেমিনারে প্রচুর বই আছে, তোমরা যারা খুব আগ্রহী বইটা পড়তে, তোমরা সেমিনার থেকে কালেক্ট করতে পারবে, তাহলে তোমাদের কেনা লাগবে না। শিক্ষার্থীরা, তো আমরা মোটামুটি বই সম্পর্কে জানলাম। আরেকটা বই আছে অনাদি কুমার মহাপাত্র, রেফারেন্স বুক হিসাবে এই বইটাও আমি খুব ছাত্রদেরকে সব সময় দিই। মাস্টার্সেও আমি যখন সমকালীন রাষ্ট্রদর্শন পড়িয়েছি, আমি অনাদি কুমার মহাপাত্রের বইটা আমি ছাত্রদেরকে পড়তে বলেছি, তোমাদেরকেও পড়ছি। বিশেষ করে ক্যাপিটালিজম, মার্কসীয় দর্শনের যে বিষয়গুলো, পুঁজিবাদের যে বিভিন্ন বিষয়গুলো, ক্লাস স্ট্রাগল, শ্রেণী তত্ত্ব, উদ্বৃত্ত তত্ত্ব, সারপ্লাস ভ্যালু, যেগুলো মার্কসীয় দর্শনের সাথে রিলেটেড কিছু কিছু জিনিস আমরা সেই বই থেকেও আমরা নিতে পারবো। কারণ একটা বই পড়লে তো আমাদের নোট করতে মানে খুব একটা সুবিধা হবে না, যেহেতু আমরা নোট করে পড়তে হবে আমাদের বিষয়গুলো, সেহেতু আমাদের জিনিসগুলো বুঝতে হবে, বুঝে আমাদেরকে কয়েকটা বই কালেক্ট করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে সিলেবাস সম্পর্কে জানলাম। সিলেবাস সম্পর্কে জানার পরে আমরা বই সম্পর্কে জানলাম। তো আমি তোমাদেরকে প্রথম দিন ক্লাস অর্থে আমি তোমাদেরকে আমরা আস্তে আস্তে মানে খুব ধীরে ধীরে আমরা মার্কসীয় দর্শনের ভিতরে ঢুকবো। তো আমরা আসলে দর্শন, আমরা যেহেতু ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এখন আমরা অনেক বড় হয়ে গিয়েছি, আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে আসলে আমরা দর্শন কি সেটা তো আমরা জানি, যে জগৎ এবং জীবন নিয়ে আলোচনা করে মানুষ। বলা হয় যে বিশ্বই দর্শনের জননী। মনে করো যে এই যে আমরা যখন এই জগতে মানুষ যখন প্রথম ধীরে ধীরে মানুষ মানে জন্মগ্রহণ করলো, তারপরে এই পৃথিবী যখন বিকাশ লাভ করতে করতে আস্তে আস্তে একটা পর্যায়ে হলো কি, মানুষের ভিতরে জানার একটা কৌতূহল সৃষ্টি হলো। মানুষের ভিতরে যখন একটা কৌতূহল সৃষ্টি হলো, মূলত এই কৌতূহল থেকেই কি হলো, মানুষ সচেতন হয়ে উঠলো। তখন কি করলো, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় সে পদাচারণা করলো। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা যখন সে আবিষ্কার করতে লাগলো, তারই একটি শাখা হলো, প্রাচীনতম একটি শাখা হলো দর্শন। তো কৌতূহল থেকে দর্শনের উৎপত্তি, বিশ্ব থেকে দর্শনের উৎপত্তি, বা এই জগৎ জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে যে মানে আমরা শুধু জগৎ সম্পর্কে কেন, জীবন সম্পর্কে কেন, বা আমি নিজেকে যদি প্রশ্ন করি আমি কে, এই যে আমি কে, আমি কোথা থেকে আসলাম, মূলত এই বিষয়গুলো নিয়েই আমরা দর্শনের আলোচনা করেছি। তোমরা এই জিনিসগুলো আমি জানো, আমি তোমাদেরকে ফার্স্ট ইয়ারেও পড়িয়েছি। সেই যখন আমরা প্রাচীন যুগের দর্শন, প্রাচীন যুগ গ্রিক ফিলোসফি থেকে শুরু করেছিলাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ পড়ে এসে তোমরা এখন খুবই মানে আধুনিক দর্শন মার্কসিস্ট ফিলোসফি পড়ছো। তো ওটা তো আমরা অনেক আগেই পড়ে এসেছি, কিভাবে আমরা আমাদের মার্কসীয় দর্শনটা মানে দর্শন কিভাবে শুরু হয়েছিল, দর্শনের জয়যাত্রা। তো দর্শন সম্পর্কে আসলে তোমাদেরকে খুব একটা বলার কিছু নাই, আমি আশা করি তোমরা সবাই খুব ভালো করে জানো। এই দর্শন পড়তে যে আমরা এখন মার্কসীয় দর্শন সম্পর্কে পড়ছি। তিনি একজন জার্মান দার্শনিক, আর মার্কসের কিছু বিখ্যাত গ্রন্থ তোমরা যে কমিউনিস্ট ম্যানিফেস্টো, ডাস ক্যাপিটাল, এগুলো হলো তার মানে বিখ্যাত গ্রন্থ। এই যে আমরা বলি মার্ক্সবাদ, আমরা মার্ক্সবাদের কথা বলি, তোমরা জানো কিনা জানি না যে মার্কস কিন্তু তার জীবদ্দশায় তার যে থিওরিটা, মতাদর্শটা যে আসলে এটা যে একটি মতবাদ হিসাবে মানে পরিণত হবে, তিনি কিন্তু সেটা জানতেন না। তিনি তার মতটাই শুধু দিয়ে গিয়েছেন। তার পরবর্তীতে কি হয়েছে, ওনার মৃত্যুর পর এঙ্গেলস, ওনার বন্ধু, মার্কসীয় দর্শনটাকে মতবাদে রূপান্তরিত করেছেন, এবং তার জীবদ্দশায় কিন্তু জেনে যেতে পারেননি তার চিন্তাধারা বা তার যে মার্কসীয় দর্শনটা কি, মার্কসের চিন্তা ভাবনা, এটা যে একটি মতবাদে পরিণত হবে, তিনি এটা জেনে যেতে পারেননি। এটা ওনার মৃত্যুর পর এটা মতবাদে পরিণত হয়েছে। তো শিক্ষার্থীরা, যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা সেটা সবার আগে আমরা মনে রাখবো, মার্কসীয় দর্শনের মূল বিষয়বস্তুই ছিল মানুষ।
ঠিক আছে, তোমরা আশা করি এই জিনিসটা তোমরা মনে রাখবে যে মার্কস এমন একজন দার্শনিক ছিলেন যিনি বলেছেন যে ওনার দর্শন বা ওনার জীবন দর্শনের মূল বিষয়বস্তু, মানে মূল বিষয়বস্তু হলো মানুষ। এই যে মানুষ সমাজে বাস করেছে, সমাজ থেকে এসে সে কি শুধু সমাজে এসেছে, সমাজে মানুষ বাস করে, মানুষ কি শুধু খেয়ে পড়েই মানে ওখান থেকে সে সমাজ থেকে কিছু দিচ্ছে বা ওখান থেকে সে কিছু নিচ্ছে, খেয়ে পড়েই তা কিন্তু না। মানুষে যে সম্পর্ক, মানুষের সাথে সমাজের যে সম্পর্ক, এরই পারস্পরিক মিথস্ক্রিয়ায় যে চিন্তাধারা বা বিষয়বস্তুটা গড়ে উঠেছে, এই জিনিসটার প্রতি মার্কস সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গ্রুপ এ থেকে আজ মার্কসিস ভিউ অফ দ্য অরিজিন অ্যান্ড নেচার অফ ফিলোসফি এটা একটু পড়াবো। দেখো যে মার্কসীয় দৃষ্টিতে দর্শন। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, দর্শন বলতে মার্কস কি বুঝিয়েছেন? দর্শন হচ্ছে বস্তু জগৎ সম্পর্কিত মানুষের চেতনার দর্শন। যে বস্তু জগৎ সম্পর্কে মানুষ কি ভাবছে, এই বস্তু জগৎ সম্পর্কে মানুষের যে চেতনার দর্শনটা, মানে এই যে মানে দর্শন সম্পর্কে মার্কসের মতটাই হলো এটা। তোমরা এই জিনিসগুলো দেখো, দর্শন হচ্ছে বস্তু জগৎ সম্পর্কিত মানুষের চেতনার দর্শন। এখন শিক্ষার্থীরা দেখো, আমরা চেতনা বলতে আসলে কি বুঝি? মানব মস্তিষ্ক আর বস্তু জগতের মিথস্ক্রিয়ায় চেতনা সৃষ্টি হয়েছে। অর্থাৎ মানুষ যখন তার মস্তিষ্কের সাথে তার চিন্তা ভাবনা যখন বস্তু জগতে, মানুষের চিন্তা চেতনা যখন বস্তু জগতে প্রতিফলন ঘটিয়েছে, তখনই তোমার চেতনার সৃষ্টি হয়েছে। তো এই যে মানুষের চেতনার সৃষ্টি হয়েছে মানে কি? মানুষ সচেতন হয়েছে, বস্তু জগৎ সম্পর্কে সচেতন হয়েছে। মানুষ যে জগৎটাতে বসবাস করছে সেখানে সে বসবাস করতে চেয়েছে এবং সেই জগৎটাকে সে নিজের করে পেতে চেয়েছে। এখানে সে তার এই জগৎটাকে তার নিজের বলে সে মনে করেছে, সেখানে সে সম্পদের উৎপাদন করেছে। এই ধারাবাহিকতার প্রেক্ষাপটে কিন্তু মানুষ পরবর্তীতে কৃষিকাজ করেছে, কৃষিকাজ করে ব্যক্তিগত সম্পত্তি এসেছে। মানুষ পুঁজিবাদী সমাজ, সামন্তবাদী সমাজ, দাস সমাজ, বিভিন্ন সমাজে শ্রেণী বিভক্তি এসেছে, শ্রেণী বৈষম্যের বিষয়গুলো মূলত মার্কসীয় দর্শনে কিন্তু এই জিনিসগুলোকে মানে তুলে আনা হয়েছে। যে আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে একদম মানুষ তার চিন্তা চেতনা বা মানুষ তার জীবন সম্পর্কে যে ভাবনা চিন্তা তার প্রতিফলন ঘটিয়েছে সমাজে, সেই সমাজ নিয়ে মার্কস আলোচনা করেছেন, সেই সমাজের মানুষ নিয়ে মার্কস আলোচনা করেছেন। শিক্ষার্থীরা, চেতনা সম্পর্কে লেনিন বলেন, আমাদের চেতনা কেবলমাত্র বহির্জগতের এক প্রতিচ্ছবি। আর মার্কস ও এঙ্গেলস বলেন, চেতনা মানুষের সচেতন অস্তিত্ব ছাড়া আর কিছুই না। তো শিক্ষার্থীরা, আমরা যে মানুষ যখন সচেতন হয়েছে তখনই মানুষ কি হয়েছে? মানুষ দর্শন সম্পর্কে, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে জানতে চেয়েছে এবং জ্ঞান বিজ্ঞানের শাখা সম্পর্কে যখন জানতে চেয়েছে তখনই তারা এরই প্রেক্ষাপটে দর্শনের চিন্তাধারা এসেছে। তো শিক্ষার্থীরা, তোমরা এই জিনিসটা খেয়াল করবে যে মার্কস হলো মানুষের সাথে প্রকৃতির কথা বলেছেন এবং মানুষের সাথে প্রকৃতির একটা সম্পর্ক এবং মানুষে যে সামাজিক সম্পর্ক গড়ে উঠেছে তারই প্রেক্ষিতে তিনি তার দর্শনের আলোচনাটা চালিয়ে নিয়েছেন। তো শিক্ষার্থীরা, যে ইন্টারাকশনের কথা আমরা বলবো, যে প্রকৃতির সাথে মানুষ ইন্টারাকশন করতে যে মানুষ কি করেছিল? উৎপাদন সম্পর্ক গড়ে তুলেছে। উৎপাদন সম্পর্ক যখন মানুষ গড়ে তুলেছে তখনই মানুষের একটি সামাজিক সম্পর্ক ধীরে ধীরে বিকাশ লাভ করেছে। যখন মানুষ উৎপাদন সম্পর্কের সাথে সামাজিক সম্পর্কটা ধীরে ধীরে বিকাশ লাভের প্রক্রিয়াটা আমি তোমাদেরকে বলছি। মানুষ কি করলো? মানুষ প্রথমে
সম্পদ, মানুষের তখন সম্পদ কি ছিল, মানুষ তখন কৃষিকাজ করত। কৃষিকাজ করে মানুষ কিছু কৃষিকাজ করার পরে মানুষের মধ্যে বিনিময় প্রথা শুরু হয়েছিল। বিনিময় প্রথা শুরু হয়ে যাওয়ার পরে কেউ কেউ আবার কিছু কিছু ব্যক্তিগত কিছু সম্পত্তি বাড়তি উৎপাদন করা শুরু করেছিল। যখন মানুষ বাড়তি উৎপাদনটা করেছিল, অর্থাৎ যখন মানুষের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণটা বেড়ে যাচ্ছিল, ঠিক তখনই কি হলো, সমাজে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাজনের সৃষ্টি হয়েছে এবং শ্রেণী বিভাজনের প্রেক্ষিতে মানুষে মানুষে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এবং শোষিত সমাজ, শোষণ, যে মানুষ মানুষকে যে শোষণ করার বিষয়টা, ঠিক ব্যক্তিগত সম্পত্তি সৃষ্টির প্রেক্ষাপটে কিন্তু এই জিনিসটা গড়ে উঠেছে। অর্থাৎ যখনই মানুষের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে গিয়েছে, তখন একদল মানুষ কি করেছে, অপর দলকে শোষণ করা শুরু করেছে। তার মানে কি, এই যে আমার মার্কসিস্ট ফিলোসফি পড়তে যে আমরা যে বিভিন্ন বিষয়গুলো পড়বো, দ্বন্দ্ব, তারপরে তোমার আজ আমি তোমাদেরকে মার্কসীয় দর্শনের শুধু প্রেক্ষাপটগুলো আলোচনা করছি। তো প্রেক্ষাপটগুলো আলোচনা করতে যে আমরা দেখছি যে যে সমাজে যে একটা বৈষম্যর সৃষ্টি হয়েছে, বৈষম্যটা কেন এসেছে এবং মানুষের ভিতরে একটা কিছু মানুষ সের ভিতরে এক ধরনের ক্ষোভ কাজ করছিল। সেই শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের কথা ভেবে সেই মানুষদের পক্ষে কিন্তু মার্কস তার মতবাদ ব্যক্ত করার চেষ্টা করেছেন এবং এই যে তিনি বলেছেন যে এই উৎপাদন সম্পর্কের প্রেক্ষিতে যে সামাজিক সম্পর্ক গড়ে উঠেছে, তারই প্রেক্ষিতে কিন্তু তোমার সমাজে এত বৈষম্য, মানে এই যে শ্রেণী বিভাজন, যেটা মার্কসের দর্শনের শ্রেণী বিভাজনটাও এখান থেকে এসেছে। আর শিক্ষার্থীরা, মার্কসীয় দর্শনের প্রেক্ষাপটে যে জিনিসটা যে তিনি বলেছেন, যে মানে যে জিনিসগুলো তিনি বারবার নিয়ে এসেছেন, যে দ্বন্দ্ব অর্থাৎ বিকাশ, পুরাতনের ধ্বংস হয়েছে, নতুন কিছু সৃষ্টি হয়েছে, পুরাতন থেকে নতুনের উদ্ভব হয়েছে, যে নতুন চিরকাল কি করেছে, তার স্থান দখল করেছে পুরাতনকে ভেঙে। অর্থাৎ দ্বন্দ্ব মানে সমাজ পরিবর্তনের পিছনে যে জিনিসটাকে তিনি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো দ্বন্দ্ব। অর্থাৎ বিকাশের কথাই তিনি বারবার বলেছেন, যে সমাজ এই যে সার্বজনীনতাকে তিনি অস্বীকার করেছেন। যে এই যে ক্লাস স্ট্রাগলের কথা তিনি বলছেন, তিনি যে পুঁজিবাদী শোষণ কথা বলছেন যে এরও হয়তো একদিন পরিবর্তন হবে। সমাজ কোনো মানে এটা কোনো একটা নির্দিষ্ট শাশ্বত কোনো বিষয় নয়, এর চিন্তাধারা পরিবর্তন হতেই পারে। যে সর্বহারা শ্রেণীকে তিনি বলছেন যে তাদেরকে সম্পদের সুষম বন্টনের কথা তিনি বলেছেন যে এই যে আমি সম্পদের সুষম বন্টনের কথা বললাম, এটা যে চিরস্থায়ী কোনো প্রথা তাও কিন্তু না, বারবার পরিবর্তন হবে, পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন সমাজ গড়ে উঠবে, মানুষের চিন্তাধারা পরিবর্তন হবে। এভাবে যুগের পর যুগ সামাজিক প্রেক্ষাপটে, কালের প্রেক্ষাপটে কি হবে, চিন্তাধারা, মতাদর্শ সবকিছুই পরিবর্তন ঘটবে। শিক্ষার্থীরা, এই মার্কসীয় দর্শনের প্রেক্ষাপট আলোচনা করতে গেলে আমরা দেখি যে একদল দার্শনিক, মার্কস পূর্ববর্তী কিছু দার্শনিকরা ছিলেন যারা দর্শনকে অতি বৈজ্ঞানিক হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করেছেন, যে মানে অতি বৈজ্ঞানিক বা অতি প্রাকৃতিক কোনো কিছু নিয়ে তারা বেশি আলোচনা করেছেন। কিন্তু মার্কস বলেছেন যে দর্শন অতি বৈজ্ঞানিক বা অতি প্রাকৃতিক কিছু নয়, যে এখানে শুধু অধিবিদ্যক আলোচনা হবে সেটা কিন্তু না। তিনি এটাকে বৈজ্ঞানিক মতের ভিত্তিতে, মানে এটা তার নিজস্ব গতিতে, নিজস্ব চিন্তাধারার আলোকে একটা বৈজ্ঞানিক ভিত্তিতে এই জিনিসটা চলবে এবং এই জিনিসটা, এই দার্শনিক মতাদর্শটা জনমানুষের জীবনকে সুন্দর, সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলবে। শিক্ষার্থীরা, মার্কসীয় দর্শন পড়তে গেলে আমাদেরকে যে জিনিসটা সব থেকে বেশি, যে মার্কস তার এই যে দর্শনটা আলোচনা করতে যেয়ে তিনি এখানে আমাদের যে দুজন দার্শনিকের নাম খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো হেগেল এবং ফয়েরবাখ। হেগেলের তিনি একজন আত্মবাদী মানে আত্মগত ভাববাদী দার্শনিক হেগেল, আর ফয়েরবাখ হলেন বস্তুবাদী দার্শনিক। তো শিক্ষার্থীরা,
হেগেলের দ্বান্দ্বিক বস্তুবাদ, এখান থেকে তিনি ফায়ারবাকের কাছ থেকে তিনি বস্তুবাদ, এই যে দ্বন্দ্বটাকে তিনি গ্রহণ করেছেন। আর এই যে ফয়ারবাক এবং হেগেলের দুইজনের দর্শন যখন বিশ্লেষণ করে তিনি তাদের ওখান থেকে যে মার্ক্সীয় দর্শনের উৎস আলোচনা করতে যেয়ে তিনি ফয়ারবাকের দ্বান্দ্বিক বস্তুবাদ এবং হেগেলের আত্মগত ভাববাদ, এখান থেকে তিনি তার আলোচনাটা শুরু করেছেন। শিক্ষার্থীরা দেখো যে দর্শনের সমগ্র ইতিহাস জুড়েই কিন্তু রয়েছে বস্তুবাদ ও ভাববাদের দ্বন্দ্ব। মানুষে মানুষে যে দ্বন্দ্ব, শ্রেণীতে শ্রেণীতে যে দ্বন্দ্ব, তারই প্রেক্ষাপটে তোমার এই দর্শনের স্বরূপ এবং উৎপত্তি বুঝতে হলে কিন্তু এই আদর্শগত দ্বন্দ্বের প্রতি আমাদের খেয়াল করতে হবে। তোমার লাইবনিজ, ফিক্টে, শেলিং, হেগেল এই সমস্ত দার্শনিকরা কি করতেন, তারা পরম সত্তায় বিশ্বাস করতেন এবং মার্ক্স পূর্ব দার্শনিক তারা কিন্তু এই পরম সত্তার উপরই তারা তাদের সম্পূর্ণ বিশ্বাসকে স্থাপন করেছিলেন এবং এই পরম সত্তার উপর পূর্ণ বিশ্বাস স্থাপনের প্রেক্ষিতে তারা তাদের দর্শনকে যখন আলোচনা করছিলেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে মার্ক্স বললেন যে অতিপ্রাকৃতিক সত্তা থেকে বেরিয়ে তিনি দর্শনকে একটি বৈজ্ঞানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। শিক্ষার্থীরা, যে ইতিহাসের যে পরিবর্তন, মার্ক্সের দর্শনের যে পরিবর্তন, এখানে তোমার ফয়ারবাকের ভূমিকা অপরিসীম। ফয়ারবাক তিনি বস্তুবাদী দর্শনের প্রবক্তা এবং তিনি কি করলেন, তিনি কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়েছেন যে হেগেলের যে ভাববাদী দর্শনটা এটা ধর্ম বিশ্বাস ছাড়া আর কিছুই না, এটাকে তিনি ধর্মের কথা বলেছেন। কিন্তু ফয়ারবাকের বস্তুবাদী দর্শনটা আলোচনা করতে যে তিনি বস্তুবাদী দর্শন সেটা একটি যুগান্তকারী পদক্ষেপ বলা যায়। দর্শনের ইতিহাসে এটা গুরুত্ব অপরিসীম, কিন্তু তিনি বস্তুবাদের কথা বলতে যে সেখানে কিন্তু তিনি দ্বন্দ্বটাকে তিনি বাদ দেননি। তো দ্বন্দ্বটাকে যেহেতু তিনি বাদ দেননি, এই বিষয়টাকে তিনি এড়িয়ে যাওয়াতে এখানে তার দর্শনটা কি হয়েছে, এখানে একটা বস্তুবাদী, যান্ত্রিক বস্তুবাদে তার দর্শনটা পরিণত হয়েছে। তো যান্ত্রিক বস্তুবাদে যখন তার দর্শনটা পরিণত হয়েছে, তো এই ফয়ারবাকের দর্শনের বস্তুবাদটা তিনি গ্রহণ করেছেন মার্ক্স, আর হেগেলীয় দর্শনের দ্বন্দ্বটাকে তিনি গ্রহণ করেছেন। এই যে মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদের পটভূমিকা, এখানে কিন্তু তিনি, আমি তোমাদেরকে একটু বোর্ডে লিখে আমি তোমাদেরকে বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি, একটু দেখো। শিক্ষার্থীরা, তোমাদেরকে আগেও বলেছি যে দর্শনের ইতিহাসে ফয়ারবাকের বস্তুবাদী দর্শন এক বিপ্লবী পদক্ষেপ। 19 শতকীয় জার্মান ভাববাদ, বিশেষত হেগেলীয় ভাববাদ দর্শন ছিল অত্যন্ত শক্তিশালী। এই দর্শন মানুষের আত্মিক বিকাশের উপর অপরিসীম প্রভাব ফেলেছিল। হেগেলীয় ভাববাদের মোহ ভেঙে এর প্রভাব বলয় থেকে বেরিয়ে এলেন ফয়ারবাক। এই দর্শনের কঠোর সমালোচনা করে তিনি স্রেফ তা বর্জন করেন। বৈচারিক দৃষ্টিতে ফয়ারবাক হেগেলীয় ভাববাদের অন্তর্বিরোধটাকে তুলে ধরেন। পরবর্তীতে এঙ্গেলস আরও স্পষ্টভাবে হেগেলীয় ভাববাদের স্ববিরোধিতা তুলে ধরেছেন। হেগেলীয় দর্শন একদিকে বিশ্বের অস্তিত্ব মেনে নেয়, আবার অন্যদিকে পরম ভাবসত্তার প্রাক বিশ্ব অস্তিত্বের স্বীকৃতি জানায়। এই দর্শন দ্বান্দ্বিক পদ্ধতির মাধ্যমে ঐতিহাসিক বিবর্তনিক ধারার কথা বলে ধর্মকে অস্বীকৃতি জানায়, আবার তা পরম ভাবসত্তার অস্তিত্বে বিশ্বাস করে। সেখানে দ্বান্দ্বিক পদ্ধতিকে জলাঞ্জলি দিয়ে ভাববাদকে স্বাগত জানায়। ফয়ারবাক দেখিয়েছেন হেগেলীয় ভাববাদ আসলে ধর্মেরই এক নতুন সংস্করণ। এভাবে ফয়ারবাক দর্শনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করলেন, এনে দিলেন মুক্তির বার্তা। কিন্তু এ কাজ করতে গিয়ে তিনি এক মারাত্মক ভুল করলেন। হেগেলীয় ভাববাদ বর্জন করতে গিয়ে তিনি তার দ্বান্দ্বিক পদ্ধতিকে এড়িয়ে গেলেন। ফলে ফয়ারবাকের দর্শন বস্তুজগতের এক ধরনের যান্ত্রিক ব্যাখ্যায় সীমাবদ্ধ হয়ে যায়। তিনি পরিণত হন স্রেফ একজন যান্ত্রিক বস্তুবাদীতে। হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি দর্শনের ইতিহাসে এক বিপ্লবাত্মক পরিবর্তন। এই পদ্ধতির সহায়তায় মার্ক্স দ্বান্দ্বিক বস্তুবাদের মতো যুগান্তকারী দর্শন সৃষ্টি করেছেন। হেগেল তার দ্বান্দ্বিক পদ্ধতির মাধ্যমে ইতিহাসকে অধিবিদ্যা থেকে মুক্ত করতে পেরেছেন সত্য, কিন্তু তার পদ্ধতিকে বস্তুজগতে প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন। পদ্ধতিটিকে নিয়ে তিনি পরম ভাবসত্তার কাছে আত্মসমর্পণ করেন। এখানেই হেগেলের পরাজয়। কিন্তু হেগেলীয় ভাববাদের এই ত্রুটি সত্ত্বেও তার দ্বান্দ্বিক পদ্ধতিটি যে মানুষের বৈজ্ঞানিক জ্ঞানানুসন্ধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তা অস্বীকার করা যায় না। শিক্ষার্থীরা, দেখো তোমরা হেগেলের এই দ্বান্দ্বিক
তাত্ত্বিকতাকে এবং ফয়েরবাখের এই বস্তুবাদকে মিলে মার্কস কি করলেন, তিনি তার দ্বন্দ্বিক বস্তুবাদী মতবাদটি তত্ত্ব দাঁড় করালেন। অর্থাৎ তিনি হেগেলের কাছ থেকে দ্বন্দ্বকে গ্রহণ করলেন আর ফয়েরবাখের কাছ থেকে বস্তুবাদটা নিয়ে তিনি তার দ্বন্দ্বিক বস্তুবাদী মতবাদটি সূচনা করলেন। শিক্ষার্থীরা, আমরা যে মার্কসীয় দর্শনের প্রেক্ষাপট আজকে তোমাদেরকে আমি তোমাদেরকে যে মার্কসিস্ট ভিউ অফ অরিজিন এন্ড নেচার অফ ফিলোসফি, মার্কসিজম এন্ড ট্র্যাডিশনাল ফিলোসফি, ফান্ডামেন্টাল প্রবলেম অফ ফিলোসফি, আইডিয়ালিজম ভার্সেস ম্যাটেরিয়ালিজম, মার্কসিজম অ্যাজ ফিলোসফি অফ প্র্যাকটিস, মার্কসিজম এন্ড সায়েন্স। তো আমাদের প্রথম চ্যাপ্টারটা আজকে আমরা প্রথম চ্যাপ্টার শেষ করব না, আমি তোমাদেরকে জাস্ট একটু প্রেক্ষাপটটা একটু আলোচনা করলাম যে মার্কসের দর্শনটা মূলত কিভাবে ফয়েরবাখ, অনেকে বলে যে মার্কস আসলে তার দর্শনে নতুন কোনো তথ্য বা তত্ত্ব দেননি, তিনি সম্পূর্ণভাবে হেগেল এবং ফয়েরবাখের মতবাদের উপর ভিত্তি করে তিনি তার দর্শনের সূচনা করেছেন এবং তিনি তার মতবাদ দিয়েছেন। এটা অনেকেই সমালোচকরা বলে, আসলে কিন্তু সেটা না। তিনি দ্বন্দ্ব অথবা বিকাশের মাধ্যমে কি করার চেষ্টা করেছেন, দ্বন্দ্ব এবং বিকাশের মাধ্যমে তিনি তার সমাজ সম্পর্কিত যে আলোচনা, মানুষের যে চিন্তাধারা, মানুষের যে চেতনা, মানুষের সচেতনতা, সেটা নিয়ে আলোচনা করেছেন। আর আমি তোমাদেরকে প্রথমে এই ক্লাসের শুরুতেই বলেছি যে মার্কসীয় দর্শনের মূল আলোচনার বিষয়বস্তুই হলো মানুষ। তিনি মানুষ সম্পর্কে আলোচনা করেছেন এবং ব্যক্তি মানুষকে তিনি সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং ব্যক্তি মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পর্ক, পারস্পরিক মিথস্ক্রিয়ায় যে সামাজিক সম্পর্ক গড়ে উঠেছে এবং সামাজিক সম্পর্কের প্রেক্ষাপটে যে উৎপাদন সম্পর্ক গড়ে উঠেছে, ধাপে ধাপে প্রথমে সমাজ বিভক্তিকরণের প্রেক্ষাপটে তিনি বলেছেন যে প্রথমে দাস সমাজের উৎপত্তি হয়েছে, দাস সমাজের পরে সামন্ত সমাজ এসেছে, তারপরে পুঁজিবাদী সমাজ এসেছে। এভাবে তিনি সমাজটাকে তিনটি ভাগে ভাগ করে এর বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে হয়তোবা কোনো এক সময় দাস সমাজ ভেঙে গিয়ে সামন্ত সমাজ এসেছিল, সামন্ত সমাজ এসে পুঁজিবাদী সমাজ এসেছে। তিনি এই স্বপ্নটাই দেখেছিলেন যে পুঁজিবাদী সমাজেরও পতন হবে এবং সর্বহারা সমাজের শ্রেণীর মুক্তি ঘটবে এবং এই পৃথিবীতে একটি সাম্যবাদিতার সৃষ্টি হবে। সাম্যের ফলে সকল মানুষ সমান সুযোগ পাবে, সমান সুবিধা পাবে এবং এরই প্রেক্ষাপটে তিনি তার দার্শনিক আলোচনাগুলো করেছেন। শিক্ষার্থীরা, সত্তা না চিন্তা, বস্তু না চেতনা, এই বিষয়টা নিয়ে চিন্তা করতে গিয়ে যে সত্তা না চিন্তার কথা আমরা আগে বলবো না বস্তু না চেতনার কথা বলবো, এই দুটির আলোচনার প্রেক্ষাপটে বা এই দুটি জিনিসের প্রশ্নের আলোকেই এই জগৎটা কি হয়েছে, বস্তুবাদ এবং ভাববাদ, এই দুটি ধারায় বিভক্ত হয়ে গিয়েছে। মূলত মার্কস কি বলেছেন যে তোমার দর্শন কি নিয়ে আলোচনা করে, বিজ্ঞান কি নিয়ে আলোচনা করে, এই যে বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করতে যেয়ে দেখি যে জ্ঞানের বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান যখন শুধু রাষ্ট্র নিয়ে আলোচনা করে, সমাজ বিজ্ঞান শুধু সমাজ নিয়ে আলোচনা করছে, পদার্থবিজ্ঞান শুধু পদার্থ নিয়ে আলোচনা করছে, সেখানে দর্শনটা কি করছে, সামগ্রিক একটি বিষয় নিয়ে আলোচনা করছে যে এই জগতের উৎপত্তি, জগতের সাথে জীবনের কি সম্পর্ক, মানুষের চিন্তা চেতনা, মানুষ কি ভাবছে, মানুষের যে ভাবনাটা, মানুষের এই ভাবনার আলোকে দর্শনটা যখন আলোচনা করছে তখন দর্শনের পরিধিটা বিশাল এবং বিস্তৃতি আকার লাভ করছে। শিক্ষার্থীরা, যে জিনিসটা মার্কস প্রথমেই বলেছেন যে মানব চেতনার কথা বলতে যে তোমাদের মনে আছে যে মার্কস কি বলেছেন যে বস্তু জগতের সাথে আমাদের যে একটা সম্পর্ক, তারই প্রতিফলন। মূলত বস্তু জগৎ থেকে আমরা যা কিছু সংগ্রহ করার চেষ্টা করি, যা কিছু আমরা ভাবি, সেটাই হলো দর্শন। তো দর্শনের আলোচনার পরিধিটা অনেক বিশাল এবং ব্যাপক। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার আমি অরিজিনটা, এই যে মার্কসবাদের উৎপত্তি সম্পর্কে আবার আলোচনা করব। আজ এ পর্যন্তই থাকুক প্রথম দিন ক্লাস। তোমরা আশা করি আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে ডিটেইলে আবার সামনের ক্লাসে আবার বলবো, তোমরা ক্লাসটি করবে।
শিক্ষার্থীরা, যে জিনিসটা আজকে আমি তোমাদেরকে বলছি যে আমরা প্রায় 1.5 বছর হয়ে গেল আমরা ক্লাসরুমের বাইরে। জীবন, আমি তোমাদেরকে আগেও বলেছি, জীবন বহতা নদী, আমাদের জীবন থেমে থাকবে না, আমাদের জীবন জীবনের মতো চলবে। আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে কাজকে ভালোবেসে আমাদেরকে কি করতে হবে, বেঁচে থাকতে হবে। কাজকে যদি আমি ভালোবাসি, আমি সবসময় ভালো থাকবো, এটা আমি বিশ্বাস করি। তো আমাদের যারা ছাত্র বা আমরা শিক্ষক, আমাদের কাজ হলো পড়াশোনা করা। আমরা আমাদের পড়াশোনাটা নিয়ম মতো করে যাব। অনলাইনে ক্লাসগুলো আমরা দেখার চেষ্টা করব, আমরা বেশি বেশি বই পড়ব, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো। তো শিক্ষার্থীরা, আজকের মতো তোমরা ভালো থেকো। আর তোমাদের সাথে অবশ্যই পরবর্তী ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আবার সেই মার্ক্সবাদের অরিজিন নিয়ে আলোচনা করব, মার্ক্সবাদ নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে মার্ক্সবাদ যখন পড়াবো, 2টা ক্লাস হয়তো পরপর মার্ক্সবাদ নিয়ে আবার নন্দনতত্ত্ব চলে যাব। তো তোমরা আশা করি সবাই ভালো থাকবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।